রিয়াল মাদ্রিদ কার্লোস এসপিকে দলে ফেরানোর পর এই মুহূর্তে আপনি যতটা খুশি, অন্যদিকে একজন ব্রাজিলিয়ান ভক্ত হিসেবে আপনার যথেষ্ট মন খারাপ করার কারণ রয়েছে। কেননা স্প্যানিশ সংবাদ মাধ্যম বলছে কার্লোস এসপি দলে যুক্ত হওয়ার কারণে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ অপেক্ষা করছে এনদ্রিককে ছেড়ে দেওয়ার জন্য, বা একটা বড় ধরনের প্রস্তাব যদি আসে তাহলে তাকে ছেড়ে দেওয়া হতে পারে। এখন এই মুহূর্তে আপনার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেতে পারে। কেন তাকে ফিরিয়ে আনা হলো, এটাও যেমন একটা যৌক্তিক প্রশ্ন, একই সাথে তাকে কি রেখে দেওয়ার মতন অন্য কোনো কারণ আছে কিনা, বা কোনো কারণে রিয়াল মাদ্রিদ কি এনদ্রিককে রেখে দিতে পারে, সেই সুযোগটা আছে কিনা, প্রত্যেকটা জায়গায় একটু খুলে বলার চেষ্টা করব, আশা করি আপনিও বুঝতে পারবেন। প্রথমত, এনদ্রিকের যে পোটেনশিয়ালিটি রয়েছে, এনদ্রিক যে সম্ভাবনাময়ী একজন ফুটবলার, এনদ্রিক যেই লেভেলের খেলোয়াড়, তাতে করে রিয়াল মাদ্রিদ যদি তাকে রেখে দেয় খুব একটা ক্ষতি হবে না, এটা একেবারে নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো এনদ্রিককে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে থাকতে পারেন কিনা। আমার কাছে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আমি এখানে সোজাসাপটা বলতে চাই যে এনদ্রিকের রিয়াল মাদ্রিদে থাকার সম্ভাবনা এখন ধীরে ধীরে সময় যত যাচ্ছে ততটাই কম হচ্ছে। নাম্বার ওয়ান, রাইট উইং ফরওয়ার্ড হিসেবে এনদ্রিককে বিবেচনা করেছিলেন হোসে মরিনহো, এমনটাই সংবাদ প্রকাশ হয়েছিল। কিন্তু ধীরে ধীরে রাইট উইং এই জায়গাটা এতটা কঠিন হয়ে গেছে, সেখানে এনদ্রিক স্টার্টার হবেন সেই সুযোগটাও যেমন নাই, এনদ্রিক সাবে খেলবেন সেই সুযোগটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। একটু খুলে বলি, আপনিও বুঝবেন। প্রথমত, রাইট উইং ফরওয়ার্ড হিসেবে দিওমান্দেকে বিবেচনা করা হচ্ছে এই মুহূর্তে। যদি ভিনিসিয়াস জুনিয়র চলে যান তাহলে লেফট সাইডে দিওমান্দেকে রাখা হবে। এখন রাইট সাইডে যেহেতু সে খেলতে পারে, সেহেতু তাকে যদি আপনি স্টার্টার হিসেবেই ধরেন বা রিয়াল মাদ্রিদ যদি স্টার্টার হিসেবে ভেবে থাকে, তাহলে একজন খেলোয়াড় অর্থাৎ দিওমান্দেকে যদি আপনি তুলে নেন তাহলে সাবস্টিটিউশন হিসেবে আপনি সেখানে ব্রাহিম দিয়াজকে বিবেচনা করতে পারেন। অথবা যদি আপনি মনে করেন যে না, ব্রাহিম দিয়াজকে স্টার্ট করবেন সূচনা লগ্নে, তারপরে আপনি দিওমান্দেকে নামাবেন, সেই সুযোগটাও কিন্তু আপনার কাছে রয়েছে। কিন্তু এই দুইজনকে বাদ দিয়েও যদি আপনি একজন সিনিয়র এক্সপিরিয়েন্স খেলোয়াড়ের কথা বিবেচনা করেন, তাহলে রাইট সাইডের এই জায়গাটায় বার্নার্ডো সিলভাও খেলতে পারেন, সেই সুযোগটাও কিন্তু রয়েছে। তাহলে একটা অপশনে বা একটা পজিশনে এই মুহূর্তে তিনজন কন্টেন্ডার রয়েছেন। একজন হচ্ছেন দিওমান্দে, ব্রাহিম দিয়াজ, অন্যদিকে আবার বার্নার্ডো সিলভা যেহেতু মিডফিল্ডেও সুযোগ করে দিতে পারেন বা মিডফিল্ডে খেলতে পারেন, সেক্ষেত্রে আপনি তাকে প্রয়োজনে মিডফিল্ডেও খেলাতে পারেন। কিন্তু রাইট সাইডের কথা যখন আসবে তখন তাকেও আপনি একেবারে সরিয়ে দিতে পারবেন না। তাহলে এই রাইট সাইডে আপনি এনদ্রিককে এই মুহূর্তে আর বিবেচনা করতে পারছেন না। তাহলে আপনি কি এই মুহূর্তে প্রশ্ন করবেন তাহলে মাস্তানতুনুর কী হবে? দেখুন, এখন পর্যন্ত সংবাদ মাধ্যম বা স্প্যানিশ মিডিয়া যেভাবে প্রকাশ করছে বা যে সংবাদগুলো প্রকাশ করেছে, সেখানে একটা বিষয় পরিপূর্ণভাবে ক্লিয়ার যে মাস্তানতুনো খুব সম্ভবত লোনে রিয়াল মাদ্রিদ ছাড়বেন। কিন্তু এখানে আরও একটা কথা থেকে যায়, তা হলো যদি না ছাড়েন সেখানেও বোধহয় মন খারাপ করার খুব একটা কারণ নাই। তার কারণ গত সিজনে তাকে যখন রেজিস্ট্রেশন করা হয় তখন তিনি কাস্ট্রিয়ার খেলোয়াড় ছিলেন। সেক্ষেত্রে এই সিজনেও কি কাস্ট্রিয়ার থাকবেন কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তাহলে একটা বিষয় একেবারে পরিষ্কারভাবে বোঝা যায়, মাস্তানতুনো থাকছেন না। এনদ্রিক আসলে এই মুহূর্তে 4 নম্বর পজিশনের রাইট উইংয়ের জন্য যে একটা 4 নম্বর স্লট আছে সেই স্লটের জন্য থাকবেন কিনা। দেখুন, গত সিজনে লোনে গিয়ে এনদ্রিক যে একটা ভালো কাজ করেছিল সেই সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন বিশ্বকাপের দলে বা ব্রাজিলের হয়ে খেলার জন্য। তিনি অবশ্যই ফিউচার প্রজেক্ট হিসেবে রিয়াল মাদ্রিদ বলেন কিংবা ব্রাজিলের যে কোনো জায়গায় থাকবেন। কিন্তু এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের যে পরিস্থিতি, দুটো সিজন ট্রফিলেস যাওয়ার পর এই মুহূর্তে এক্সপেরিমেন্টের সুযোগ খুব একটা নাই। যা করার একেবারে পুরো ফাইনাল ডিসিশনে গিয়ে করতে হবে। এনদ্রিককে এখন বেঞ্চে বসে পুরোটা বছর কাটা দিতে চাইবেন, সেই সুযোগটা নাই। লিওনে যেভাবে খেলেছেন সেই জায়গা থেকে এনদ্রিকের ক্যাম্প কখনোই চাইবে না যে তারা আবার সেই বেঞ্চে বসে থাকুক এবং তাদের সেই প্রতিভা প্রকাশ করার সুযোগ পেতে অনেকটা দেরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এনদ্রিক মোস্ট প্রবাবলি রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতেও পারেন। এখন আরও একটা জায়গা থেকে যায়, সেটা হলো এনদ্রিক একজন পিওর স্ট্রাইকার, তাহলে তাকে কেন রাইট সাইডে বিবেচনা করা হবে? তাকে কি স্ট্রাইকার হিসেবে আপনি বিবেচনা করতে পারেন কিনা? দেখুন, এখানে একটা যৌক্তিক ব্যাপার আপনাকেও মেনে নিতে হবে যে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের যে পরিস্থিতি বা যে পজিশন, সেখানে কিলিয়ান এমবাপে একেবারে স্ট্রাইকার হিসেবে খেলছেন। এখন তার বিকল্প হিসেবে আপনি কাকে ভাববেন? যাকেই ভাববেন, আপনি এনদ্রিককেও যদি ভাবেন, কিন্তু সেই জায়গায় কার্লোস এসপিকে দলে ফেরানোর কারণে এনদ্রিকের সুযোগটা একটু কমে যাবে। তার কারণ তার বয়স
যেটা 21 বছর, এবং তিনি এই পজিশনে হোসেলুর যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা প্লে করতে পারবেন। এনরিকের জন্য অন্ততপক্ষে আরও বছর 2 অপেক্ষা করার পর হয়তো বা তিনি মানে স্টার্টার হিসেবে রিয়াল মাদ্রিদে একটা ভালো সুযোগ তৈরি করে নিতে পারেন। এখন এই 2 বছর এনরিক কি রিয়াল মাদ্রিদে বসে থাকতে চাইবেন? সেই সুযোগটা কি আছে? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেই সুযোগটা নাই। খুব ভালো হয় একজন ব্রাজিল মাদ্রিদিস্তা হিসেবে আপনি অনেকটা হয়তো বা খুশি হতে পারেন যদি এনরিক লোনে বিদায় নেয়, তাহলে সেটা এনরিকের জন্য ভালো, রিয়াল মাদ্রিদের জন্য সেটা ভালো কিনা সেটা ম্যানেজমেন্ট খুব ভালো বুঝবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখন যে পরিস্থিতি সেটা এনরিকের জন্য আস্তে আস্তে অনেকটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যদি এনরিক লোনে বিদায় নেয় ভালো হয়, আর যদি একবারেও চলে যায় তাহলে আপনি মাদ্রিদিস্তা বা ব্রাজিল মাদ্রিদিস্তা হিসেবে মন খারাপ করবেন কিনা সেটা আপনার মানে আপনি ভালো বলতে পারবেন। তবে এই মুহূর্তে মাদ্রিদের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে রিয়াল মাদ্রিদ যেই স্ট্রাকচারাল পরিবর্তনটা আনতে যাচ্ছে সেখানে এনরিক কতটা ধৈর্য ধরতে পারবেন, এটাই হলো সবথেকে বড় প্রশ্নের জায়গা। ব্যক্তিগতভাবে আপনি এই মুহূর্তে বা এখন থেকে প্রস্তুতি নিতে পারেন যে এনরিক খুব সম্ভবত রিয়াল মাদ্রিদের সাথে থাকছে না, আর যদি থেকে যায় তাহলে তাকে ধৈর্য ধরা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এটা আমি আমার তরফ থেকে যেটা মনে করি সেটাই আপনার কাছে তুলে ধরলাম। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।